হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে লেসন প্ল্যানার চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের সুজয় স্যার। আজকে তোমাদের ক্লাস 10 এর ভূগোল নেব এবং আজকে আমাদের আগের দিনের আমরা আঞ্চলিক ভূগোল পড়েছি। আজকে প্রাকৃতিক ভূগোলে ভারতের বায়ুমণ্ডলে নেব এবং ভারতের বায়ুমণ্ডলের আর কিছুটা বাকি আমাদের আর্দ্রতা আর অধঃক্ষেপণ। ঠিক আছে, আর্দ্রতা, অধঃক্ষেপণ আর মানে জলবায়ু অঞ্চলগুলো কিছুটা আমরা পড়বো আজকে। প্রথমে আর্দ্রতা শুরু করব, তারপরে অধঃক্ষেপণ। প্রথমে আসে আর্দ্রতা কি। আর্দ্রতা কি? আর্দ্রতা তোমরা শুনবে, ইংলিশে বলে হিউমিডিটি। আসলে আর্দ্রতা হলো কোনো নির্দিষ্ট পরিমাণ বা কোনো নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট চাপে বা তাপে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণে জলীয় বাষ্প থাকে। ধরো এইটুকু একটা জায়গা, এইটা একটা তাপমাত্রা 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি তাপমাত্রায় এখানে জলীয় বাষ্প আছে 50 গ্রাম। এই যে একটা নির্দিষ্ট এরিয়াতে নির্দিষ্ট তাপে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকেই বলা হয় আর্দ্রতা। এই হচ্ছে আর্দ্রতা। ঠিক আছে, এই আর্দ্রতার উপর নির্ভর করেই আমাদের বায়ুমণ্ডলের কিন্তু বিভিন্ন কিছু ঘটে, যেগুলো আবহাওয়ার উপাদান হিসেবে মানে কাজ করে। প্রথমে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে বাষ্পীভবন, জলচক্র, এইরকম গুলো ঘটে। প্রথমে জলচক্রটা কি জিনিস? ধরো কথার কথা বলছি, এখানে সমুদ্র, এখানে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের থেকে মাটির তলায় জল থাকে, এখানে জল, এখানেও জল, সমুদ্র। এই দুটো জল সূর্য তাপে বা যে কোনো তাপ চাপে উপর দিকে উঠে যায়। উঠে গিয়ে যেখানে পৌঁছায়, যেভাবে ধরো জল বাষ্পীভূত হয়ে উপর দিকে উঠলো, এইটাকেই বলা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবন আবার লিন তাপ প্রয়োগ করে ঠান্ডা হয়ে ঘনীভবন হয়। না, বাষ্পীভবন ঠান্ডা হয়ে ঘনীভবন হয়, এই ঘনীভবন আবার লিন তাপ ত্যাগ করে আবার অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত রূপে পড়ে আসে। মানে এই যে আবার এই বৃষ্টিপাতের যে জল হলো, এই যে যে ব্যবস্থা, এটাই জলচক্র। মানে জল বাষ্পীভূত হয়ে উপর দিকে হলো, সেটাকে বাষ্পীভবন বলে, সেটাই ঘনীভবনের মাধ্যমে ঠান্ডা হয়ে ঘনীভবন হয়, তারপর লিন তাপ ত্যাগ করে বৃষ্টিপাত হিসেবে নিচের দিকে পড়ে, আবার সেই বৃষ্টিতে এটা হয়। এইটাই হচ্ছে জলচক্র। আর বাষ্পীভবন মানে এই যে বললাম, জল উপর দিকে জলীয় বাষ্প পূর্ণ, মানে জলীয় জল গরম হয়ে উপর দিকে উঠে যায়, এইটাই জলীয় বাষ্প সহ, একে বলা হয় বাষ্পীভবন। এটা আরেকটা জিনিস ভাবে হয়, সেটা হচ্ছে গাছ তার শিকড় মানে পাতার মাতার মাধ্যমে যেগুলো হয় না, গাছের পাতাগুলো, আহ গাছ গাছের পাতাগুলো, এরকম পাতাগুলো আছে, পাতার মধ্যে যে জালকাকার এখানে জলীয় বাষ্প থাকে, তো সেই জলীয় বাষ্পগুলো কোষ্ঠধারের মাধ্যমে ডাইরেক্ট বাষ্পীভূত হয়। আর এই বাষ্পীভবন কঠিন হতে পারে, তরল থেকেও হতে পারে। মানে কঠিন মানে আমাদের মাটি কঠিন, কিন্তু মাটির মধ্যে যে সিক্ত অবস্থায় জল থাকে সেগুলো তাপে উৎক্ষিপ্ত হয়ে বাষ্পীভবন ঘটায়। ঠিক আছে, তাহলে আমাদের বাষ্পীভবন, জলচক্র কি জিনিস, এই টার্মগুলো আর্দ্রতার সঙ্গে কেন বললাম সেটা পরে পড়তে পড়তে আমরা বুঝে যাব। এগুলো কিন্তু আমাদের দেয় পরীক্ষায়। এই আর্দ্রতাকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করি। ঠিক আছে, প্রথম হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা কি? নিরপেক্ষ আর্দ্রতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট আয়তনের বায়ুতে, আয়তন, আয়তনের বায়ুতে যতটা পরিমাণে জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বা চরম আর্দ্রতা বলা হয়। নির্দিষ্ট পরিমাণ আয়তনের বায়ুতে নির্দিষ্ট চাপ বা তাপে যতটা পরিমাণে জলীয় বাষ্প থাকে তাকে নিরপেক্ষ আর্দ্রতা বলা হয়। এরকম হচ্ছে গ্রাম পার ঘন সেমি, এরকম এককে হয়। ঠিক আছে, নির্দিষ্টর পরে হচ্ছে বিশেষ আর্দ্রতা। এই বিশেষ আর্দ্রতা কিসে প্রকাশ করা হয়? নির্দিষ্ট ওজন, ওই চাপ তাপ যেরকম আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট ওজনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকে, নির্দিষ্ট ওজনের বায়ুতে জলীয় বাষ্প। ঠিক আছে, এটা বিশেষ আর্দ্রতা বলা হয়। কিন্তু এটা যেরকম ঘন সেন্টিমিটার, এটা গ্রাম পার কেজি বা ঘন কেজি, এরকম। মানে ওই যে ওজন বলেছি, এটা আয়তন বলেছি, আয়তনের তো ঘন সেমি, ঘন
মিটার, এটা হচ্ছে কেজি, ঘন কেজি বা ঘন হচ্ছে গ্রাম, এরকম হতে পারে। তা নির্দিষ্ট পরিমাণ আয়তন ওজনে যতটা জলীয় বাষ্প থাকে তাকে বিশেষ আর্দ্রতা বলে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। আপেক্ষিক আর্দ্রতা কি? নির্দিষ্ট পরিমাণের উষ্ণতা, নির্দিষ্ট তাপ, আমি তাপ লিখলাম, ও চাপে যতটা জলীয় বাষ্প হয়, নির্দিষ্ট চাপ এবং তাপে যতটা জলীয় বাষ্প ধরে বাতাসে, ধরো জলীয় বাষ্প ধরেছে 80% বা 80 গ্রাম জলীয় বাষ্প আছে, কথার কথা বলছে, আরো কতটা জলীয় বাষ্প ধরতে পারে বায়ু সম্পৃক্ত হওয়ার জন্য, সেই জলীয় বাষ্প আরো ধরতে পারে সর্বোচ্চ, তাকে পার্সেন্ট 100 দিয়ে গুণ করে, এটা বা এইটার অনুপাতকে পার্সেন্টেজ গুণ করে কত হয়, আর এটা সবসময় পার্সেন্টেজ এককে প্রকাশ করা হয়। তাহলে একবার বলে নিই, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ চাপ ও তাপে যতটা জলীয় বাষ্প আছে এবং আরো সর্বোচ্চ কতটা জলীয় বাষ্প ধরতে পারে, সেই জলীয় বাষ্পর চাপ তাপে যে জলীয় বাষ্প আছে আর কতটা ধরতে পারে তাদের অনুপাতকে পার্সেন্টেজ করলে যেটা হয় সেটাই আপেক্ষিক আর্দ্রতা, আর এটা সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। এটা প্রচুরবার পরীক্ষায় কিন্তু কাকে বলে দেয়, ঠিক আছে। এই আমাদের গেল। এই আর্দ্রতা পরিমাপের একক কি? আর্দ্রতা পরিমাপের একক যন্ত্র হাইগ্রোমিটার, ঠিক আছে। আর্দ্রতা পরিমাপের যন্ত্র হাইগ্রোমিটার। আপেক্ষিক আর্দ্রতা হলো সাইক্রোমিটার, সাইক্রোমিটার, ঠিক আছে। তাহলে আর্দ্রতা পরিমাপের যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার, আপেক্ষিক আর্দ্রতা হলো সাইক্রোমিটার, এটা মাথায় রাখবে কিন্তু। আর পার্সেন্টেজ এককে প্রকাশিত হয়। এবার এই আপেক্ষিক আর্দ্রতা বলেছি বা হিউমিডিটি, হ্যাঁ, এই হিউমিডিটি যদি 100, এই হিউমিডিটি সর্বোচ্চ বাতাসে 100% হতে পারে। 100% হয়ে গেলে বায়ু সম্পৃক্ত হয়, ঠিক আছে। 100% হয়ে গেলে বায়ু কি হয়? সম্পৃক্ত হয়, আপেক্ষিক আর্দ্রতা, হ্যাঁ। আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়ে যায় বায়ু সম্পৃক্ত হয়, আর সম্পৃক্ত হলে বায়ু ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত, তুষারপাত যা কিছু হতে পারে, ঠিক আছে, বা শিশির, তুষার, মিশির সব জমতে পারে। তাহলে বুঝতে গেল বায়ুতে সর্বোচ্চ বৃষ্টি আর্দ্রতা কত ধরতে পারে? 100%। এই 100% হলে বায়ু সম্পৃক্ত, 100% এর কম থাকতে অসম্পৃক্ত, ঠিক আছে। এবার কথার কথা আমরা বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলা হয় হচ্ছে শিশিরাঙ্ক। ধরো কথার কথা বায়ুতে 80% আর্দ্রতা আছে, আর সেদিনকে খুব গরম দিল, আরো 5 ডিগ্রি টেম্পারেচার, এখানে এই আর্দ্রতা আছে, এখানে হচ্ছে 30 ডিগ্রি টেম্পারেচার, হঠাৎ করে খুব গরম দিল, 35 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, মানে 5 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, বাতাসে আসে আর্দ্রতা 80, আরো আর 20% ওই 5 ডিগ্রি বাড়লো বলে আর 20% হয়ে গেল, তাহলে 100% মোট হয়ে গেল। এই যে 100% বায়ুর আর্দ্রতা হয়ে গেল বলে একে বলা হয় শিশিরাঙ্ক। যে নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর আর্দ্রতা পুরো 100% হয়ে যায় তাকে শিশিরাঙ্ক বলে। এখানে নির্দিষ্ট উষ্ণতা কত হচ্ছে? 35 ডিগ্রিতে, মানে 5 ডিগ্রি বেশি হয়ে গেল বলে বাতাস আরো 20% আর্দ্রতা গ্রহণ করলো, সেখানে 100% হয়ে গেল, ঠিক আছে। তাহলে যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুর উষ্ণতা 100% পৌঁছায়, বায়ুর আর্দ্রতা 100% পৌঁছায়, শিশির তাকে বায়ু সম্পৃক্ত হয়, তাকে শিশিরাঙ্ক বলে, বা সম্পৃক্ত বাতাস তৈরি হওয়ার জন্য যে তাপমাত্রা লাগে সেটাকে বলা হয় শিশিরাঙ্ক, ঠিক আছে। এবার শিশিরাঙ্ক হয়ে গেল। এবার আমাদের ঘনীভবন কি জিনিস একটু পড়তে হবে, এবং ঘনীভবনের মাধ্যমে যেগুলো হয় সেগুলো পড়তে হবে। প্রথমে ঘনীভবন কি জিনিস? আপেক্ষিক আর্দ্রতা হলে কি হয়? আপেক্ষিক আর্দ্রতা বা শিশিরাঙ্ক, সম্পৃক্ত বাতাস, আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যাওয়ার পর বাতাস কি হয়? সম্পৃক্ত হয়, এবং সম্পৃক্ত হওয়ার পরে বাতাস যদি সম্পৃক্ত হয় তখন বাতাস ঠান্ডা হয়ে যেটা হয় সেটা হচ্ছে ঘনীভবন, ঠিক আছে। বাতাস ঠান্ডা হয়ে যেটা হয় সেটা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবনের পরেই আমাদের, ঘনীভবনের পর মানে
বাতাস 100% হয়ে গেলে উপর দিকে হয়ে গেলে শীতল হবে, শীতল হয়ে যদি লিনতাপ ত্যাগ করে তাহলে ঘনীভবন হলে তারপরে লিনতাপ ত্যাগ করবে, তারপর অধঃক্ষেপণের বিভিন্ন কিছু আমাদের হবে। ঠিক আছে? তাহলে আমাদের ঘনীভবন কি জিনিসটা আমি বললাম যে বাতাস যদি 100% হয়ে যায়, বাতাসের আর্দ্রতা যদি 100% হয়ে যায় তাকে শিশিরাঙ্ক বলে। এই শিশিরাঙ্ক আস্তে আস্তে শীতল হয়ে মানে বাতাসটা তখন 100% আপেক্ষিক আর্দ্রতা যুক্ত বাতাসটা ঠান্ডা হয়ে যেটা পরিণত হয় সেটা হচ্ছে ঘনীভবন। এই ঘনীভবন লিনতাপ ত্যাগ করলে অধঃক্ষেপণের রূপে পরিণত হতে পারে। কি কি হয় অধঃক্ষেপণের রূপ ঘনীভবন থেকে? প্রথমে আসি আমরা কুয়াশা। প্রথমে শিশির বলি, হ্যাঁ, প্রথমে শিশির, এগুলো ছোট ছোট প্রশ্ন করে দেয়। শিশির কিন্তু পড়ে না, উপর থেকে জমে। শিশির কি জিনিস? খুব শীতল মানে আবহাওয়া যুক্ত দিন বা রাতের মধ্যে, রাতের কথা বলছি, রাতের বেলায় তাপমাত্রা কি হয়, তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ ঠান্ডা হয়। ঠান্ডা হলে ভূপৃষ্ঠের ঠান্ডা হলে এবং শীতকালে বিশেষ করে তখন তো জলীয় বাষ্প 100% যদি হয়ে যায়, মানে আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়ে যায় বা সম্পৃক্ত বাতাস হয়ে গেল, ধরো ভূপৃষ্ঠের কাছাকাছি এখানে সম্পৃক্ত বাতাস আছে, ঠিক আছে, সম্পৃক্ত বাতাস মানে 100% আমাদের আপেক্ষিক আর্দ্রতা আছে বা 100% আর্দ্রতা আছে বায়ুতে। সম্পৃক্ত বাতাস রাতের বেলা, শীতকালে বিশেষ করে বা অন্য সময় হোক, রাতের বেলা তাপ বিকিরণ করে ঠান্ডা হয় ভোরের দিকে বা রাতের দিকেই। সম্পৃক্ত বাতাস ঘনীভবন হয় এবং ঘনীভবন হয়ে লিনতাপ ত্যাগ করে দেয়, লিনতাপ মাইনাস করে দেয়। লিনতাপ ত্যাগ করলে যে লিনতাপ ত্যাগ করলে যে জলকণা মতো হয়, সেই জলকণা যদি ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা বা গাছপালা বা কোনো কিছুকে আশ্রয় করে ছোট ছোট ফোঁটা ফোঁটায় জমে যায়, তাকে বলা শিশির। তাহলে শিশির কি জিনিস? ঘনীভবনের মাধ্যমে, মানে বাতাস যখন সম্পৃক্ত বাতাস ঘনীভবনের মাধ্যমে লিনতাপ ত্যাগ করে যদি ভূপৃষ্ঠ সংলগ্ন কাছাকাছি স্থানে যদি জলকণায় জমে যায় তখন তাকে বলা হয় শিশির। এই শিশির যদি পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল বা যেখানে খুব শীতল অঞ্চল, সেখানে এই শিশিরটা যদি আরো টেম্পারেচার কমতে কমতে 0 ডিগ্রিতে চলে, এখানে তো জলকণায় পরিণত হয়, জলকণা মানে তো 0 ডিগ্রি কম, জলকণায় পরিণত হতে হয় এটা। এবং সেটা যদি শীত প্রধান অঞ্চল বা পার্বত্য অঞ্চলে যদি সেটা যদি মাইনাসে রান করে তাপমাত্রা, হিম হিম হয়ে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে তুহিন কণা। মানে শিশির কণাই তুহিন কণাতে পরিণত হয় পার্বত্য অঞ্চলে যেখানে টেম্পারেচার লো। তাহলে শিশির কি জিনিস? সম্পৃক্ত বাতাস তার জলীয় ঘনীভবনের মাধ্যমে লিনতাপ ত্যাগ করে এবং লিনতাপ ত্যাগ করার পর ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানে যে যেগুলো আছে ঘাস পাতা বা অন্যান্য কিছুকে আশ্রয় করে জলকণায় পরিণত হয়ে যায় এবং জলকণা স্থিতি হয়ে যায়, তাকে বলা হচ্ছে শিশির। আর এই শিশিরটাই যদি পাহাড়ি বা পর্বত্য অঞ্চলে হয় যেখানে খুব ঠান্ডা অঞ্চল, সেখানে যদি মাইনাসের দিকে রান করে সেইখানকার ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানের তাপমাত্রা সেটা বরফ কণায়, ছোট ছোট বরফ কণায় পরিণত হয়, এগুলোকে তুহিন বলা। এই তুহিন শিশির কিন্তু কেউ পড়ে না, জমে, এটা মাথায় রাখবে। এবার হচ্ছে কুয়াশা বলে একটা জিনিস, ঘনীভবনের মাধ্যমে হয়। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বললাম 100% হতে হবে। বাতাস সম্পৃক্ত বাতাস যদি ভূপৃষ্ঠ বিশেষ করে শীতকালে, শীতকালে যেখানে দীর্ঘ রাত, অনেকটা রাতের বেলা তাপমাত্রা ফল করে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন স্থানে, ভূপৃষ্ঠ সংলগ্ন একটু উপর দিকে এরকম স্থানগুলোতে যখন এই ঘনীভবনের মাধ্যমে যে বাতাসের যে জলীয় বাষ্পগুলো সেগুলো ঘনীভবনের মাধ্যমে, মানে সম্পৃক্ত বাতাস ঘনীভবনের মাধ্যমে লিনতাপ ত্যাগ করে দিয়েছে, তখন ছোট ছোট জলকণায় বাতাসে ভাসমান ধূলিকণার উপর ওই জলকণাগুলো, মানে ঘনীভবন হয়ে গেলেই তো আমাদের অধঃক্ষেপণ রূপে হতে পারে বা ছোট ছোট জলকণায় পরিণত হতে পারে ঘনীভবনের মাধ্যমে, মানে সম্পৃক্ত বাতাস লিনতাপ ত্যাগ করে ঘনীভবন হয়েছে। তারপরে ভূপৃষ্ঠ সংলগ্ন স্থান বা তার থেকে একটু উঁচু দিকে যে ধুলোকণা গুলো ভেসে বেড়ায় তার উপর আশ্রয় করে ছোট ছোট করে কণায় পরিণত হয়ে ভেসে বেড়ায়, একে কুয়াশা বলা হয়, একে কুয়াশা বলা হয়। আর এই কুয়াশাই যখন
শিল্প শহর যেগুলো আছে বা যানবাহনের ধোঁয়ার ফলে যেগুলো পাওয়া যায় আমরা, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সেইগুলোর সঙ্গে যদি মানে কুয়াশাগুলো মেশে বা এই ধূলিকণার উপর যে জলকণাগুলো, ওই ধূলিকণাগুলোর সঙ্গে মেশে, যেগুলো যানবাহন থেকে শুরু করে শিল্প কারখানার দূষণ, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে মিশে মিশে যেটা পরিণত হয় সেটা হচ্ছে ধোঁয়াশা। এই দুটোই হচ্ছে দূষণ করে। ঠিক আছে। লন্ডন ফগস 1952 সালে সেটা খুব বড় আকৃতির ধোঁয়াশায় পরিণত হয়েছে। তাহলে কুয়াশা কি ধোঁয়াশা কি আমরা পড়লাম, এগুলো কিন্তু সব এক একটা কি পড়ে না, জমে। হ্যাঁ, এগুলোকে অধঃক্ষেপণ আমরা বলতে পারি না। ঠিক আছে। তাহলে কুয়াশা ধোঁয়াশা আমরা পড়ে নিলাম। এবার আমাদের পরের এগুলো সব আর্দ্রতার মধ্যে এক একটা ভাগ কিন্তু। এবার আমরা পড়বো হচ্ছে আমাদের ঘনীভবনের আর একটা পার্ট হচ্ছে মেঘ। মেঘ কি? ঊর্ধ্ব আকাশে, উপরে আকাশে। এতক্ষণ বললাম সব ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ সংলগ্ন স্থান। এবার ঊর্ধ্ব আকাশে এরকম জায়গায়, ঊর্ধ্ব আকাশে ঘনীভবনের মাধ্যমে, মানে জল বাষ্পভূত হয়ে শীতল হয়ে ঘনীভবন হলো। এই ঘনীভবনের মাধ্যমে, ঘনীভবনের পরে লিনতাপ ত্যাগ করে দিয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। ওই যে লিনতাপ ত্যাগ করে জলকণা যদি এখানে পরিণত হয় ঘাসের আগায়, তাহলে হচ্ছে তুষার, এই শিশির। আর যদি বরফ হয়ে যায় তাকে হচ্ছে তুহিন। আর যদি একটু উপরে ধূলিকণার উপর ভেসে বেড়ায় তখন তাকে বলা হচ্ছে কুয়াশা। আর যদি ধোঁয়ার উপর ভেসে বেড়ায় তাহলে ধোঁয়াশা। আর ঠিক ঊর্ধ্ব আকাশে এরকম জলকণা রূপে ভেসে বেড়ালে সেগুলো হচ্ছে জলকণা রূপে প্রবাহিত হয়, সেগুলো মেঘপুঞ্জ হিসেবে বা শিলা হিসেবে উৎপন্ন হয়। ঠিক আছে। একই জিনিস ঘনীভবনের মাধ্যমে জলীয় বাষ্প কণা উপর দিকে ঘনীভবনের মাধ্যমে জলীয় বাষ্প কণা লিনতাপ ত্যাগ করে দেয়। জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে ঘনীভবন হয়ে যাওয়ার পরে ছোট ছোট জলকণায় বা তুষার কণায় পরিণত হয়ে ঘুরে বেড়ায়, একে বলা হয় মেঘ। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর্দ্রতা এবং ঘনীভবনের মাধ্যমে কি কি তৈরি হতে পারে। এবার আমরা অধঃক্ষেপণে চলে আসি। অধঃক্ষেপণ, অধঃক্ষেপণ মানে কি? মধ্যাকর্ষণ টানে, মানে আমাদের যে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি, সেই মধ্যাকর্ষণ টানে ঊর্ধ্ব আকাশ থেকে জলীয় বাষ্পর খেলার পর, মানে জলীয় বাষ্প সম্পৃক্ত হওয়ার পর, ঘনীভবনের পর যে সমস্ত পদার্থগুলো উৎপন্ন হয় বা যাই উৎপন্ন হয় সেগুলো মধ্যাকর্ষণ টানে যদি নিচের দিকে নেমে পড়ে তখন তাকে বলা হয় অধঃক্ষেপণ। মানে জলীয় বাষ্পের ঘনীভবনের পর মধ্যাকর্ষণ টানে যা উপর থেকে যা তৈরি হয়, যা উপর থেকে নিচে নেমে পড়ে, তাই হচ্ছে অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের মধ্যে আছে কি? বৃষ্টিপাত। ওই যে ঘনীভবনের ফলে গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত। ওই যে বললাম অধঃক্ষেপণ মানে মধ্যাকর্ষণ টানে, বৃষ্টিপাত মানে মধ্যাকর্ষণ টানে 0.5 মিমির বেশি ব্যাসার্ধ যুক্ত জলকণা যদি নিচের দিকে পড়ে, মধ্যাকর্ষণ টানে ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে, তখন তাকে বৃষ্টিপাত বলে। এটা প্লাস। আর গুড়ি গুড়ি বৃষ্টি মানে 0.5 মিমির কম জলকণা, মানে ব্যাসযুক্ত জলকণা যখন মধ্যাকর্ষণ টানে উপর থেকে, ঊর্ধ্ব আকাশ থেকে নিচে পড়ে, তখন তাকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আর স্লিট কাকে বলে? ছোট ছোট বরফের টুকরো গুলো, ছোট ছোট বরফের টুকরো গুলো যখন বৃষ্টির সঙ্গে হোক আর এমনি হোক নিচের দিকে পড়ে সমস্ত অঞ্চলে, তাকে তাকে স্লিট বলা হয়। আর তুষারপাত মানে একেবারে ছোট ছোট বরফের টুকরো গুলো, শুধুমাত্র ছোট ছোট বরফের গুঁড়ো বরফ, বাংলা ভাষায় গুঁড়ো বরফ যখন, বা বালির মতো যে গুঁড়ো বরফ গুলো যখন বৃষ্টির পাতের আকার, বৃষ্টির মতো করে পড়ে, কোনো জল পড়ে না, তখন তাকে তুষারপাত বলে। শীতল প্রধান বা শীত প্রধান অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে এগুলো হয়। আর একটা হচ্ছে শিলাবৃষ্টি, যখন বড় বড় বরফের টুকরো, বরফের টুকরো প্লাস বরফ প্লাস বৃষ্টিপাত একসঙ্গে পড়ে, মধ্যাকর্ষণ টানে একসঙ্গে পড়ে, এগুলো বড় বড় চাই আকারের বরফ যদি একসঙ্গে পড়ে তখন তাকে শিলাবৃষ্টি বলে। তাহলে অধঃক্ষেপণ কি কি? বৃষ্টিপাত হতে পারে, গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে, স্লিট হতে পারে, তুষারপাত হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে। এখানে পরীক্ষায় একটা যায় তুহিন, তুষার, কুয়াশা, শিলাবৃষ্টি কোনটা আলাদা? শিলাবৃষ্টি, কারণ এগুলো শিলাবৃষ্টি অধঃক্ষেপণ, বাকি সব অধঃক্ষেপণ না, ঘনীভবনের রূপান্তর। ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের শর্ট কোশ্চেন হিসেবে দেয় কিন্তু। এবার আমরা বৃষ্টিপাতের একটু শ্রেণীবিন্যাস পড়ে নেব। আর বৃষ্টিপাত পড়লেই আমাদের সমস্যা মিটে যায়, মানে এই চ্যাপ্টারে মোটামুটি একটা শেষ হয়। প্রথমে আসি বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি?
বৃষ্টিপাত তো আমি বললাম কি জিনিস, 0.5 মিলির বেশি হলে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথমে আছে পরিচলন বৃষ্টি। বৃষ্টিপাতকে তিন ভাগে ভাগ করা যায়: পরিচলন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি আর ঘূর্ণ বৃষ্টি। পরিচলন বৃষ্টি কি? পরিচলন বৃষ্টি হচ্ছে কোনো উষ্ণ আর্দ্র স্থানে জল হঠাৎ করে গরম, হঠাৎ না, প্রতিদিন জল গরম হয়ে বাষ্পীত হচ্ছে, বাষ্পীত হয়ে উষ্ণ আর্দ্র জল, হ্যাঁ, ধরো এই জায়গাটা নিরক্ষীয় অঞ্চল, সূর্য তাপ দিচ্ছে, জল মানে সূর্য তাপ দিচ্ছে, এখানকার বাতাস এবং বাতাস সংলগ্ন স্থানে জলীয় মানে জলরাশি গরম হয়ে উপর দিকে উঠছে, উপর দিকে উঠে ঠান্ডা হয়ে শীতল হয়ে ঘনীভবনের মাধ্যমে আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে। এই যে এখান থেকে জল গরম হয়ে বাষ্পীভূত হলো বা বাতাস গরম হয়ে বাষ্পীভূত হলো, উপর দিকে উঠলো, ঘনীভবন হলো, লিনতাপ ত্যাগ করলো, জলকণায় পরিণত হয়ে নিচের দিকে পড়লো। এই যে ওপর নিচে করে সোজাসুজি উলম্ব ভাবে যে বৃষ্টিপাত হয় কিউমুলোনিম্বাস মেঘের মাধ্যমে, সেকে পরিচালন বৃষ্টি বলে। এটা প্রতিদিন হতে পারে, অপরাহ্নে হতে পারে, বিশেষত নিরক্ষীয় অঞ্চল বা তার আশেপাশে অঞ্চলগুলোতে হয়। ঠিক আছে, এবার আমরা আসি শৈলক্ষেপ বৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ বাতাস, এখানে ধরো সমুদ্র আছে, এখানে জল জল গরম হয়ে বাষ্পীভূত হলো, এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস এখান থেকে উড়ে এসে কোনো পাহাড় পর্বতের ঢাললো, পাহাড় পর্বতে ধাক্কা খেয়ে উপর দিকে উঠে ঘনীভবন হলো, ঘনীভবন হলে লিনতাপ ত্যাগ করে মেঘকণায় পরিণত হয়ে নিচের দিকে পড়লো। একে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি, একে বলা হচ্ছে শৈলক্ষেপ, একে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি। তাহলে শৈলক্ষেপ বৃষ্টি কি জিনিস আমরা জানলাম। আর শৈলক্ষেপ বৃষ্টি যেটা হয় সেটা হচ্ছে প্রতিবাদ ঢালা। এই যে আর্দ্রতাযুক্ত জল এখানে গিয়ে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত ঘটালো, মেঘকণা পরিণত হয়, এই যে ঢালটা, এটা প্রতিবাদ ঢাল। ঠিক মেঘকণা এখানে বৃষ্টিপাত ঘটালো, ঠিক উল্টো দিকে অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালে মেঘকণা বা জলীয় বাষ্পপূর্ণ ঘনীভবনের ফলে মেঘকণা অল্প বিস্তর যায়, অল্প বিস্তর যে এই অনুবাদ ধারে অল্প বৃষ্টি হয় বা খুব কম বৃষ্টিপাত হয় বা বৃষ্টি হয়ই না, এই ঢালটাকে অনুবাদ ঢাল বলে। হ্যাঁ, এই অনুবাদ ঢাল কে বলা হয়, আমরা আমরা এখানে বলি বৃষ্টির ছায়া অঞ্চল। হ্যাঁ, বৃষ্টিপাত হয় না। তাহলে বৃষ্টির শ্যাডো অঞ্চল কোনটা? যেখানে পরিচালন শৈলক্ষেপ বৃষ্টিপাতের ফলে যে ঢালে, পাহাড়ের যে ঢালে মেঘকণা বাধা পেয়ে, জলরাশি কণা বাধা পেয়ে উপর দিকে ঘনীভবনের মাধ্যমে বৃষ্টিপাত হয়, সেটা প্রতিবাদ ঢাল। ঠিক উল্টো দিকে যেখানে কম বৃষ্টিপাত হয়, যেখানে হয় না বললেই চলে, সেটাকে অনুবাদ ঢাল বলে। হ্যাঁ, এটাই হচ্ছে, এই অনুবাদ ঢালকে আমরা বৃষ্টির ছায়া অঞ্চল বলি। এটা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে বিশেষ করে দেখা যায়। একটা বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং, লাদাখ, বেঙ্গালুরু এরকম হয়, কিন্তু সবচেয়ে শিলংটা ভালো। এপাশে চেরাপুঞ্জি, ওপাশে হচ্ছে শিলং। ঠিক আছে, আর একটা বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস বলি, ঘূর্ণ বৃষ্টি। ঘূর্ণ বৃষ্টিপাত, পরীক্ষায় কিন্তু বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস কি এবং বৃষ্টিপাতের প্রকারভেদ করে দুই এক প্রকার বৃষ্টিপাতের উদাহরণ দিয়ে, মানে বৈশিষ্ট্য দিয়ে এবং বর্ণনা করো কিভাবে হয়। ঘূর্ণ বৃষ্টি, ঘূর্ণ বৃষ্টি আবার দু প্রকার হয়, একটা হচ্ছে ক্রান্তীয়, একটা হচ্ছে নাতিশীতোষ্ণ। ওই ঝড় পড়িয়েছি না, সেই ঝড়ে কিরকম আছে, কোনো জায়গায়, কোনো স্বল্প পরিসরের স্থানে বায়ুর চাপ হঠাৎ করে কমে গেল, আশেপাশের জায়গা থেকে উচ্চচাপ থেকে বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস যদি আসে, বাতাস এই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করলো, এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস হলে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবেশ করে এই জায়গাটাই সেই চাপের পার্থক্য গড়ার জন্য এখানে নিম্নচাপ হয়ে গেছে, আশেপাশের বাতাস এখানে এসে উপস্থিত হয়েছে, এবং উপস্থিত হওয়ার ফলে এই জায়গায় যে আহ আর্দ্রতার ফলে, এই যে আর্দ্রপূর্ণ বাতাস, তার ফলে যে ঘনীভবনের মাধ্যমে যে বৃষ্টিপাত হয়, সেটাই ক্রান্তীয় বৃষ্টিপাত। তাহলে ক্রান্তীয় বৃষ্টিপাত কি? কোনো স্বল্প পরিসরের স্থানে হঠাৎ করে চাপ কমে গেলে আশেপাশের উচ্চচাপ জায়গা থেকে যে আর্দ্র বাতাস বা এমনি বাতাস, আর্দ্র বাতাস দিয়ে সেখানে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটালে সেটাই হচ্ছে ক্রান্তীয় বৃষ্টিপাত। আর নাতিশীতোষ্ণ, একদিকে উষ্ণ শুষ্ক বাতাস, উষ্ণ উষ্ণ আর্দ্র বাতাস, আর একদিকে শীতল বাতাস, শীতল শুষ্ক বাতাস, এই দুটোর মিশ্রণে শীতল শুষ্ক বাতাস, এই দুটোর মিশ্রণে যে বৃষ্টিপাত হয়, দুটো এক জায়গায় গিয়ে ধাক্কা খেয়ে তার পরিপ্রেক্ষিতে অল্প বিস্তর বৃষ্টিপাত হয় নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে, সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণবাতের বৃষ্টি বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৃষ্টি।
ঘূর্ণিপাতের বৃষ্টি দু প্রকার, ক্রান্তীয় ঘূর্ণিপাত বললাম, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ফলে যেটা হয়, আর নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ আর্দ্র বাতাস শীতল শুষ্ক বাতাসের মিলনে যে বৃষ্টিপাত হয় সেটাই হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। এবার বৃষ্টিপাত মাপা হয় কিসের সাহায্যে? এখানে একটা প্রশ্ন দেয়, বৃষ্টিপাত মাপা হয় কিসের সাহায্যে? মাপক যন্ত্র হচ্ছে রেন গজ। ঠিক আছে। পৃথিবীতে সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এরকম চারটে অঞ্চল আছে, ধরো সমান বৃষ্টিপাত, এখানেও 50 সেমি, এখানেও 50 সেমি, এখানেও 50 সেমি। সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে, একটা নির্দিষ্ট সময়ে সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলকে যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে সমবর্ষণ রেখা। এটাও পরীক্ষায় অনেক সময় দেয়, এখান থেকে সমবর্ষণ রেখা কি। ঠিক আছে। যাই হোক, এখান থেকে আর্দ্রতা আর অদক্ষেপণের এই ছাড়া আর কিছু নেই আমাদের। এর থেকে এর পরের দিন আমরা কিন্তু পড়াবো হচ্ছে পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিন্যাস, তাহলে বায়ুমণ্ডল আমাদের শেষ। আর তার মাঝখানে যেটা আছে পরের দিনের ক্লাস, আমরা শিল্প পড়িয়েছি আঞ্চলিক ভূগোল, এর পরের দিন আমরা জনসংখ্যা পড়াবো। ঠিক আছে। এখানেই আমাদের আজকে বায়ুমণ্ডলের এই আর্দ্রতা অদক্ষেপণ শেষ হলো। ঠিক আছে। এর পরের দিন তোমাদের সঙ্গে অন্য কোনো চ্যাপ্টার মানে জনসংখ্যা, তারপরের দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে। থ্যাংক ইউ।